আজকে কথার কলেজের এই বৈঠক শান্ত বৈঠকে আমরা আলোচনা করব পথ কথার কথকথা পথ বিক্রেতাদের দ্বিতীয় পর্ব নিয়ে। এই দ্বিতীয় পর্বে প্রথমেই আমি যে মানুষটির কথা বলবো তিনি বিহার থেকে আসা মানুষ, এদেশের মানুষ হয়ে গিয়েছিলেন। আবার বলি এদেশের মানুষ না, শুধু ওই উত্তরপাত্রের গলিগুলোর তিনি একজন অংশীদার ছিলেন। এই মানুষটি শিল কাটানো বলা খুব ইম্পর্টেন্ট জিনিস আগেকার দিনে। এখন অবশ্য সব ঘরে গ্রাইন্ড মিক্সি আছে, শিল কাটানোর প্রয়োজন হয় না। তো এই মানুষটি সকালবেলা রাস্তা দিয়ে যেতে যেতে একটু বেলার দিকে হাঁক দিতেন, বিচিত্র হাঁক, শিল কাটাই। এই ডাকটা শোনার প্রতীক্ষায় থাকতো অনেক বাড়ির গিন্নি, মেয়েরা, মাসি পিসিরা। শিল কাটানোরা আসতেন, এসে ওর পাথর কাটা বাটালি দিয়ে আর হাতুড়ি দিয়ে টুকটুক করে শিলের ওপরে নকশা তুলে শিলটাকে কুটিয়ে দিতেন, যাতে মশলা বাটতে সুবিধা হয়। নোড়াও, শিল চারানা, নোড়া দুয়ানা। আজকের দিনে ভাবা যায় চারানা আটানা কাজ। আর সেই সঙ্গে প্রত্যেকটা শিলের ওপরে এরা ইনভেরিয়েবলি ওপরে একটা মাছ আঁকতেন, একটা মাছের ছবি এঁকে নিয়ে তারপর ওরা ওই কাজটা করতেন। আমি একবার জিজ্ঞেস করেছিলাম একজন শিল কাটানো মানুষকে যে মাছ আঁকো কেন গো? তো অদ্ভুত সুন্দর উত্তর পেয়েছিলাম। জানি না এই উত্তর ওর ব্যক্তিগত তৈরি কিনা। বলেছিলেন, কি খোকা বাবু, যে মাছের সাথে শিল, নোড়া আর হলুদের একটা সম্পর্ক তো আছে, আর আমরা চাই যে মাছ হলুদ ছাড়া রাঁধা যায় না, যে বাড়ির গিন্নি মাছ চিরকাল সর্বা থাকুক, আর মাছ যেন। পরে বুঝেছিলাম ইন্ট্রাপার্সোনাল উইশফুল থিঙ্কিং, ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। ভাবতে পারিনি ওই মানুষটির কাছ থেকে কত মানুষ ছড়িয়ে আছিলেন এবং সংবেদনশীল। শিল কাটানোর পরেই যিনি যেতেন রাস্তা দিয়ে, তিনি হচ্ছেন অদ্ভুত একটা সার্ভিস বিক্রেতা, পরিষেবা বিক্রেতা। উত্তর কলকাতার হালদার বাগান ইত্যাদি প্রভৃতি খুব পুরনো পাড়ার বাড়িগুলোতে তখনও দুটি একটি বাড়িতে কুয়ো ছিল বলে বলছি, ভাববেন না যে কুয়ো কলকাতা থেকে উঠে গেছে রেড রোডে যখন পালকি চলতো তখন, না, তা যায়নি। ছিল গ্যাসের আলোও ছিল, কুয়োও ছিল আমার ছোটবেলায়। আর এই কুয়োতে হরদম গটিবাটি পড়ে যেত। একজন মানুষ আসতেন, হাফ শার্ট আর ধুতি উঁচু করে পরা, ডাকতে ডাকতে যেতেন রাস্তা দিয়ে, গটিবাটি তোলাবে কুয়ো। তিনি কোনো বাড়িতে গটিবাটি পড়ে গেলে চাবিও পড়ে যেত। গিন্নিমার কাছ থেকে আগেই একটা গামছা পরতেন, পরে গিন্নিমার কাছ থেকে একটা তেল চিঁয়ে নিয়ে তেলটা মেখে নিয়ে কুয়োয় ডুব দিতেন এবং কিছুক্ষণের মধ্যে ঘটি সত্যি তুলে নিয়ে চলে আসতেন। তারপর প্রয়োজনীয় মজুরি নিয়ে আস্তে আস্তে বিদায় নিতেন। অদ্ভুত একটা প্রফেশন। এখন আর নেই, কারণ কুয়ো নেই। এরপরে ফল বিক্রেতা আসতো। আমের যে কত রকম ভেদ, কত ক্লাসিফিকেশন, এটা নিয়ে আমি একসময় আমার ফেসবুকে একটা কাজও করেছিলাম, সে বলে শেষ করতে পারবো না। আর ডাকের ভেরিয়েশনও নানা রকম। বোম্বাই, ভূত বোম্বাইটা কি জিনিস জানি না, তবে বিক্রি হতো একটা আমের ক্লাসিফিকেশন। নর্মাল বোম্বাই আমের মধ্যে খেতে ভূত বলে আলাদা কিছু ছিল বলে জানি না। ল্যাংড়া আমলা আসতো, একটু অদ্ভুত সরু বেলের আমলা আসতেন, মধুর শব্দ করার জন্য কিনা জানি না, ওইরকম করে ডাকতেন মধু কুলকুলি। ডাক আমরা চিনে গেছিলাম, ফলে আমরা বুঝতে পারতাম। আর জানেন তো, তখন আম কিলো দরে বিক্রি হতো না, শ হিসেবে বিক্রি হতো। 20 টাকা শ, 15 টাকা শ, 100 আম বাবা যায়। আচ্ছা, আমার ছোটোবেলায় দেখা কলকাতা শহরে বেশি দিনের, আমি ঐতিহাসিক যুগের লোক তো নই, আমি কিন্তু দেখেছি এই জিনিসগুলো। এরপরে আসতেন কলকাতা শহরে, এরপরে আমরা দেখেছি যিনি আসতেন তিনি মাটি বিক্রি করতেন, মাটি বিক্রেতা। কলকাতার ওই সমস্ত গলিগুলোতে মাটির তো কোনো সম্পর্ক নেই,
আর দেশবন্ধু পার্ক হেদুয়া কলেজ স্কোয়ার থেকে মাটি তুলে আনা যায় না, সেই জন্য সেখানে ওই মাটি বিক্রেতারা আসতেন এবং এসে মাথায় ঝুড়ি, হাতে একটা শিক, মানে মাটি ফুরিয়ে গেলে আবার দেশবন্ধু পার্কের খালপাড় থেকে মাটি তুলে আনবেন। সেখানে এসে মাটি মা মাটি মা মাটি মা বলে ডাকতেন এক নাগারে 3-4 বার। তার কাছ থেকেই মাটি মাটি দিয়ে যাও, ভালো মাটি তো, তুলসী গাছ পুঁতবো, দেখো বাবা নোংরা জায়গা থেকে আনুনি তো। সে খুব নানা রকম প্রতিকারিত করে বলতো না, নোংরা থেকে আসেনি। এর মাটি বিক্রি একটা অদ্ভুত ভেরিয়েশন বলি, যেটা আমি দেখিনি চোখে, তবে এটা না বললেই নয়, এটা আমি পুরনো কলকাতার কাহিনীতে পড়েছি। বিভিন্ন যারা আছেন তারা লিখেছেন। ওই খোলামকুচি বিক্রি করতে আসতো। খোলামকুচি কাদের প্রয়োজনে লাগতো, কারা কিনতে জানেন? প্রথমবারের সন্তান সম্ভাবা মেয়েরা। নানা রকম অরুচি হতো, অসুবিধা হতো তাদের। ওই খোলামকুচি নাকি মুখে লেগে চুষলে বা ওই গন্ধ, সোঁদা গন্ধটার জন্য নাকি সেই ভাবটা কেটে যায়। সত্যি মিথ্যে জানি না, এটা আমার আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, এটা আমার পড়া ঘটনা। এরপরে আসতো একটি আলতাওলা। পরবর্তীকালে যখন সেলস ম্যানেজমেন্ট ইত্যাদি জায়গায় পড়াতে শুরু করি, তখন বুঝতে পারি যে এই মানুষটি কি সাংঘাতিক রকম সেলসম্যান ছিলেন। সেলস প্রমোশন ভীষণভাবে বুঝতেন, নইলে ওই জিনিস হয় না। মানে তিনি কি করতেন, তার ধুতি শার্ট দুটোই ছপিয়ে নিতেন আলতার রঙে। এটা আলতায় ছোপাতেন না, নিশ্চয়ই আলতার রঙে ছোপাতেন। আর ডাকটা ছিল এত অদ্ভুত যে যে কোনো লোক আসবে এবং শুনতে বাধ্য হবে। তিনি ডাকতেন এসে বসে যে আলতালতা 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 5-6 বার। হাতে কাঁচের ফ্লাস্কের ভেতরে থাকতো আলতা, একটা কাঁচের ফ্লানেল থাকতো, সেটা দিয়ে বোতলে ঢেলে দিতেন। এই আলতা নাকি তার হোমমেড তৈরি, একেবারে হোমমেড, বাড়িতে তৈরি। তিনি নাকি ওই চা, চিনি, ভেষজ লাল রং ইত্যাদি দিয়ে তৈরি করেছেন। কোনো কেমিক্যাল নেই, পায়ে কোনো ক্ষতি হবে না, বলতে পারবো না, তবে কিনতেন অনেকেই। তরল আলতা এরম করে মাঝে মাঝে চেঁচিয়ে উঠতেন। তরল আলতা কেন? আলতা তো তরলই হয় না, তরল হয় না। আলতার পাতাও পাওয়া যায়, সেটাগুলোও আলতা মাখা যায়, সেই জন্যে আলতা মানে পায়ে লাগানো যায়, সেই জন্য তরল আলতা বলে দিতেন। আর ওই গুলে টুলে নেওয়ার হাঙ্গামা নেই। এরপরে আসতো লক্ষ্মীর পাঁচালী। সেই এক বিচিত্র জিনিস, নিবারণ দাসের লক্ষ্মীর পাঁচালী। পড়তে হবে না, পুজো করতে হবে না, ঘরে রাখলেই সম্পদ, ঘরে রাখলেই। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি সব ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাহে এক মুষ্টি করে। সঞ্চয়ের পন্থা ইয়া জানিবে সকলে, অসময়ে উপকার পাবে এর ফলে। আর এই লক্ষ্মীর পাঁচালী বিক্রেতা মানুষটির কাছে আরও যা থাকতো সেগুলো ধারাপাত, নামতার বই, এছাড়া ফার্স্ট বুক, বর্ণপরিচয়, আর একটা অদ্ভুত জিনিস বই ওর কাছে দেখেছিলাম একটু বড় বয়সে, এবং সেটা কিনেও ছিলাম, রাখতে পারিনি, অভিভাবকরা পছন্দ করেননি বইটা। সেটার নাম ছিল হাজার জিনিস। এই হাজার জিনিসে ছিল না পৃথিবীর এমন কোনো ব্যাপার নেই। অদ্ভুত একটা পাবলিকেশন, পরবর্তীকালে সেই পাবলিকেশন খুঁজে আমি পাইওনি। আর এই হাজার জিনিসে বশীকরণ থেকে আরম্ভ করে জল পড়া, তেল পড়া সব ছিল তার মধ্যে। বাজি তৈরি, লেস বোনা, ছোট ব্যবসা, ইন্ডাস্ট্রি, কী যে ছিল না আমি জানি না। তো সেইখানে একটা বাজি তৈরির কিছু ফর্মুলা লিখে নিয়েছিলাম বইটা ফেলিয়ে দেবার আগে বেঁচে গিয়েছিল বইটার ফর্মুলাগুলো। আর একটা মন্ত্র দেখেছিলাম যে সেখানে বলা হয়েছে যে যদি হঠাৎ বাড়িতে ছেলেপুলেদের খুব পেটে ব্যথা হয়, আর তখনকার ছেলেপুলেদের প্রায় পেট ব্যথা হতো, আর এত রেস্ট্রিকশন ছিল না, তো পেট ব্যথা হয় তাহলে ডাক্তার ডাকার দরকার নেই, আমার এই মন্ত্রটা পড়ে জল পড়া দিয়ে ছেড়ে দিলেই সেরে যাবে। মন্ত্রটার মধ্যে সেরে যাওয়ার মতো কিছু ছিল না, জানেন, বিশ্বাস করুন। তবে মন্ত্রটা আমি আপনাদের বলছি, আপনারা বিচার করবেন। পেট ব্যথা তুমি বড় জেদি, নর পশু কেহ স্থির নহে তুমি কামড়াও যদি। আমি ওঝা দিনু আজ্ঞা, যা তরা করে, তা না হলে ফেলে দিব সমুদ্র মাঝারে। কার আজ্ঞে? হাড়ির ঝি মা চণ্ডীর আজ্ঞে, জয় মা কামিক্ষে কামরূপের আজ্ঞে। এটা পেটটা একটা চিমটি কেটে ধরে পড়তে হবে, তারপর পেটে 3 বার ফোঁ দিতে হবে, তারপর হাতের কাপে জলটা খাইয়ে দিতে হবে, বাচ্চা নিরাময়। সত্যি নিরাময় হতো কিনা আমরা জানি না, তবে এই জিনিসটাকে আমি দেখেছি অনেকবার, অনেক সময়। এরপরে
বর্ণপরিচয় বইটা কিন্তু আমার বাড়িতে রাখতে পারিনি। কেন রাখতে পারিনি জানেন? সে বড় করুণ ইতিহাস। বইটা টেবিলের উপর রেখে চলে গেছি পড়ার টেবিলে। বাড়ির অভিভাবক, বাবা সুপ্রিম অথরিটি, তখনকার দিনে মায়েরা এত পাওয়ারফুল ছিলেন না, বাবারা। তো সেই বইটা কি বই, এটা হাজার জিনিস, দেখিয়ে দাও তো বলে প্রথম পাতা খুললেন তো খুললেন, একেবারে প্রথম পাতাতেই বশীকরণ, তার উপরে হেডিং দুষ্টা স্ত্রীলোক বশীকরণের মন্ত্র। এরপরের অবস্থাটা সেটাও কি আমার মুখ দিয়ে বলিয়েই ছাড়বেন? না, থাক, আপনাদের কল্পনাকে খেলাবার জায়গা দিন। আচ্ছা, নমস্কার, আবার দেখা হবে এই পথের ডাক হাঁক সঙ্গীতের পসরা নিয়ে আসবো।